Xiaomi 12s Ultra বর্তমান বাজারে হাইপ তোলা একটা স্মার্টফোন হচ্ছে এটি। সো এই স্মার্টফোনটি সবথেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এটাতে ব্যবহার করা হয়েছে 1 ইঞ্চির একটি ক্যামেরা সেন্সর, মানে ডিএসএলআর ক্যামেরা আপনারা বলতে পারবেন, ছোটোখাটো একটা ডিএসএলআর ক্যামেরা। সো এই ফোনটিতে আপনারা অনেক কিছুই পাচ্ছেন, যেমন এখানে পাচ্ছেন ডুয়েল 5G LTPO2 অ্যামোলেড ডিসপ্লে, যেটা 2K রেজুলেশনের এবং 120 হার্জের রিফ্রেশ রেট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 প্লাস জেন 1 প্রসেসর পাচ্ছেন, যেটা 4 ন্যানোমিটারের, এবং সাথে আছে অ্যান্ড্রয়েড 12 এবং MIUI 13। আরও আছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 48 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 48 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স। সাথে আছে 4860 mAh একটি বিগ ব্যাটারি, 67 ওয়াটের ফাস্ট অ্যাডাপ্টার সহ আরও অনেক কিছু। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি পিয়াস আছি আপনাদের সাথে টেকমগজের পক্ষ থেকে। সো হাজির হয়ে গেলাম আপনাদের কাছে অনেক দিন পরে একটা নতুন স্মার্টফোন নিয়ে। সো আজকে থেকে অ্যাকচুয়ালি কন্টিনিউয়াসলি ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো আজকে আমরা কথা বলবো Xiaomi 12s Ultra এই স্মার্টফোনটিকে নিয়ে। সো এই স্মার্টফোনটা কিছুদিন আগে চায়নার বাজারে লঞ্চ করা হয়েছে, এখনও ইন্ডিয়ান মার্কেটেও আসে নাই বা বাংলাদেশের মার্কেটেও আসে নাই। সো আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে আনঅফিসিয়ালি বাংলাদেশের মার্কেটে চলে আসবে, তবে অফিসিয়ালি আসার কোনো রকম পসিবিলিটি নাই বলা যায়। সো এই স্মার্টফোনটা কিন্তু আপনারা মোট 3টা ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, 8256GB, 12256GB এবং 12512GB ভেরিয়েন্টে। সো এই ফোনটির যে বেস্ট ভেরিয়েন্ট 8256GB, এই ভেরিয়েন্টটি প্রাইস রাখা হয়েছে চায়নার মার্কেটে 6000 ইউয়ান, যেটি ইন্ডিয়ান টাকায় কনভার্ট করলে প্রায় 70,000 টাকার মতো। সো আমাদের বাংলাদেশে অ্যাকচুয়ালি এটা আপনারা হয়তো বা 85 বা 95,000 টাকার ভেতরে পেয়ে যেতে পারেন। সো এটা যেহেতু নতুন স্মার্টফোন, বাংলাদেশে আসার সাথে সাথে অ্যাকচুয়ালি দামটা অনেক বেশি থাকবে, আস্তে আস্তে হয়তো বা কমে যাবে। সো এই স্মার্টফোনটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো। এই স্মার্টফোনটা আপনাদেরকে কী কী অফার করছে এই প্রাইজে, এবং এই স্মার্টফোনটার ভালো দিক কী কী আছে এবং খারাপ দিক কী কী আছে, সবগুলো বিষয়ে আজকে ভিডিওতে কথা বলবো। সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করে ভিডিওটি। তবে অ্যাকচুয়ালি চ্যানেলে যারা নতুন আছেন তারা প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে আসি ফোনটির আনবক্সিংয়ে। এটা হচ্ছে একটা ব্ল্যাক বক্স, বড় রকমের বক্স বলা যায়। সো বক্সটি আনবক্স করার সাথে সাথে প্রথমে পাচ্ছেন আপনারা আরও একটি বক্স। বক্সের ভেতরে আছে একটি সিম এজেক্টর পিন, কিছু ইউজার ম্যানুয়াল গাইড এবং একটি প্রোটেক্টিভ কেস। প্রোটেক্টিভ কেসের কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল, আর দেখতে পাচ্ছেন কত বড় এরিয়া জুড়ে ক্যামেরার জন্য জায়গা রাখা হয়েছে। সো বুঝতে পারছেন যে ক্যামেরা লেআউটটা অনেকটাই বড়। এরপরে পাচ্ছেন স্মার্টফোনটি, এরপরে থাকছে একটি টাইপ A টু টাইপ C কেবল এবং একটি 67 ওয়াটের ফাস্ট অ্যাডাপ্টার। সো এগুলাই ছিল বক্স কন্টেন্ট, বক্সের ভেতরে কিন্তু আর কিছু নেই। প্রথমে আসি ফোনটির ডিসপ্লে সেকশনে। এই ফোনটিতে আপনারা পাচ্ছেন 6.73 ইঞ্চির একটি LTPO2 অ্যামোলেড ডিসপ্লে, যেটা 2K রেজুলেশনের, এবং এটার রেজুলেশন হচ্ছে 1440x3200 পিক্সেল। আর এই ডিসপ্লেটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 120 হার্জের রিফ্রেশ রেট, সাথে আছে 1 বিলিয়ন কালার, ডলবি ভিশন এবং HDR10+। আর এই ফোনটিতে আপনারা পিক ব্রাইটনেস হিসাবে পাচ্ছেন 1500 নিটসের পিক ব্রাইটনেস। নর্মাল ব্রাইটনেস পাবেন আপনারা 1000 নিটসের, তবে রোদের মধ্যে গেলে সর্বোচ্চ আপনারা 1500 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পেয়ে যাবেন। আর এই ফোনটার স্ক্রিন টু বডি রেশিও খুবই কম ছিল, নিচের চিনটাও খুবই কম ছিল, সাইডে ব্যাজেলটাও খুবই কম ছিল। আর এটা কিন্তু একটা কার্ভ ডিসপ্লে, আর এই ডিসপ্লেটিকে প্রোটেক্ট করছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস। সো প্রোটেকশনের ক্ষেত্রেও কিন্তু আপনারা খুবই ভালো লেভেলের প্রোটেকশন পেয়ে যাচ্ছেন। ইনডোরে এবং আউটডোরে কিন্তু আপনারা খুব ভালোভাবে এই ডিসপ্লেটি দেখতে পাবেন, কারণ এখানে 1500 নিটসের পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে। আর এই ডিসপ্লেটির কোয়ালিটি ছিল এক কথায় খুবই ভালো। ডিসপ্লেটির ওপরে সেন্টারে একটি পাঞ্চল ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটার সাইজও খুবই ছোট ছিল। আর ডিসপ্লেটির কোয়ালিটি কথা বলতে গেলে ভিউইং অ্যাঙ্গেল খুবই ভালো ছিল, যতগুলো ভিডিও দেখা গেছে শার্পনেসের পরিমাণ ছিল খুবই ভালো। সো এক কথায় বলতে গেলে ওয়ান অফ দ্য বেস্ট একটা ডিসপ্লে এটা। আর এটা হচ্ছে একটা 2K রেজুলেশনের ডিসপ্লে। সো ডিসপ্লেটির কোয়ালিটি এক কথায় বলতে গেলে অসাম লেভেলের ডিসপ্লে ছিল এটি। সো এটা হচ্ছে একটা ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে। সো এখানে আপনারা ওয়াইল্ড L1টা পেয়ে যাচ্ছেন, যেটাতে আপনারা নেটফ্লিক্সে এবং অ্যামাজন প্রাইমে HD স্ট্রিমিং করতে পারবেন, এবং ক্যামেরা টু APIও পাচ্ছেন আপনারা, যেটাতে গুগল ক্যামেরা পোর্টটি আপনারা ইউজ করতে পারবেন। এই ফোনটিতে আপনারা পাচ্ছেন আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। ফোনটির ফেস আনলক স্পিডও ছিল যথেষ্ট ফাস্ট, অ্যাকচুয়ালি চার্জ করার সাথে সাথেই কিন্তু আনলক হয়ে যাচ্ছিল। সো আনলক স্পিডটা আমার কাছে মোটামুটি খুবই ভালোই মনে হয়েছে, আর ফেস আনলক স্পিডটাও ছিল যথেষ্ট ফাস্ট। এই ফোনটিতে আপনারা পাচ্ছেন ডুয়েল স্টেরিও স্পিকার। একটি স্পিকার দেওয়া হয়েছে নিচে, যেটিকে মেইন স্পিকার বলা হয়, এবং অন্যটি দেওয়া হয়েছে ওপরে। সো এয়ারপিসে কিন্তু কোনো রকম স্পিকার দেওয়া হয় নাই, যেটা খুবই ভালো একটা দিক। আর স্পিকার কোয়ালিটি কিন্তু ছিল খুবই ভালো, সুন্দর লাউড ছিল এবং ভালো রকমের বিট প্রডিউস করছিল এই স্পিকারটি। এই ফোনটিতে ব্যাটারি সেকশনে ব্যবহার করা হয়েছে 4860 mAh একটি বিগ ব্যাটারি। সো 5000 mAh ব্যাটারি ধরতে পারেন আপনারা এটা। আর এই যে ব্যাটারিটা ব্যবহার করা হয়েছে, এই ব্যাটারি থেকে কিন্তু আপনারা খুবই ভালো লেভেলের একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন। আপনারা যদি হেভি ইউজও করেন, তারপর
তারপরেও কিন্তু একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি নর্মাল ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু একদিনের উপরে 1.5 দিনের মতো আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর এই ফোনটিতে যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে 4 ন্যানোমিটারের, যেটা খুবই ব্যাটারি এফিশিয়েন্ট। সো ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে কোনো রকম কম্প্রোমাইজ করে নাই। আর এই ফোনটিকে চার্জ করার জন্য কিন্তু বক্সেই দিয়ে দেওয়া হয়েছে 67 ওয়াটের একটি ফাস্ট অ্যাডাপ্টার। সো এই চার্জারটি দিয়ে আপনারা 0 থেকে 100% করতে পারবেন মাত্র 41 মিনিটে, যেটা খুবই ভালো একটা দিক। এবং এখানে ফাস্ট ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধাটাও পাচ্ছেন, যেটা 50 ওয়াটের। তো এই 50 ওয়াটের ওয়্যারলেস চার্জারটি দিয়ে আপনারা 52 মিনিটে 0 থেকে 100% পর্যন্ত এই ফোনটিকে চার্জ করতে, মানে ফুল চার্জ করতে আপনাদের 52 মিনিট সময় লাগবে। আর এই ফোনটি থেকে আপনারা রিভার্স ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধাটাও পাচ্ছেন, যেটা 10 ওয়াটের। মানে এই 10 ওয়াটের মানে এটাকে আপনারা একটা ওয়্যারলেস চার্জার হিসেবে বলতে পারেন। এটা দিয়ে আপনারা অন্য ফোনকে চার্জ করতে পারবেন বা আপনাদের এয়ারপডকেও চার্জ করতে পারবেন। তো এটা থেকে ব্যাকআপ পাবেন হচ্ছে 10 ওয়াটের চার্জারের ব্যাকআপ। সো ওভারঅল দিক বিবেচনা করলে এই ফোনের ব্যাটারিটা কিন্তু খুবই ভালো এবং চার্জিংয়ের দিক থেকেও কিন্তু খুবই কম সময়ের মধ্যে আপনারা এই ফোনটিকে ফুল চার্জ করতে পারবেন। এবার কথা বলবো ফোনটার প্রসেসর সেকশন নিয়ে। এই ফোনটিতে প্রসেসর সেকশনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1 প্রসেসর, যেটা 4 ন্যানোমিটারের এবং 3.19 গিগাহার্টজের। আর জিপিইউ সেকশনে আপনারা পাচ্ছেন অ্যাড্রনো 730। সো প্রসেসরের ক্ষেত্রে কিন্তু আপনারা খুবই হাই লেভেলের প্রসেসর পাচ্ছেন। অ্যাকচুয়ালি এই মুহূর্তে লেটেস্ট প্রসেসর বলা যায় এটি। কিছুদিন আগেও কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 প্রসেসরটা ছিল, কিন্তু এখন কিন্তু এটা আপডেট হয়ে 8+ Gen 1 এসেছে। সো এটার পারফরমেন্স কিন্তু এক কথায় বলতে গেলে খুবই ভালো ছিল। যতগুলো গেম আছে আপনারা খুবই স্মুথলি খেলতে পারবেন, একদম মাখন টাইপের বলা যায়। সবগুলো গেমে আলট্রা গ্রাফিক্স এবং আলট্রা ফ্রেম রেটে মানে হাই গ্রাফিক্সে খেলতে পারবেন, কোনো রকম লাইগিংয়ের দেখা কিন্তু আপনারা দেখতে পাবেন না। আর হিটিং ইস্যুর কথা বলতে গেলে তেমন একটা হিটিং ইস্যু ছিল না, যতটা ছিল স্বাভাবিক ছিল। তবে নতুন প্রসেসর হিসাবে যতটা হিট হওয়ার কথা ততটাই ছিল বলবো। সো প্রসেসরের ক্ষেত্রে কিন্তু এই ফোনটা সত্যি খুবই ভালো লেভেলের পারফরমেন্স করেছে। আর এই ফোনটি থেকে আমরা অ্যান্টুটু স্কোর পেয়েছি 10 লাখের উপরে, 10,55,000-এর মতো কিন্তু আমরা অ্যান্টুটু স্কোর পেয়েছি, যেটা আমার কাছে খুবই ভালোই মনে হয়েছে। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড 12 এবং সাথে আছে MIUI 13। সো MIUI 13-এ অ্যাকচুয়ালি এখনও কিছুটা বাগস রয়ে গেছে। সো এটা অ্যাকচুয়ালি নেক্সট আপডেট বা আপডেটের পর অ্যাকচুয়ালি এটা ঠিক হয়ে যাবে বলা যায়। আর অ্যান্ড্রয়েড 12 হচ্ছে লেটেস্ট, এটাতে আপনারা আউট অফ দ্য বক্সই পেয়ে যাচ্ছেন, যেটা খুবই একটা ভালো দিক। আর অ্যাপ ওপেনিং ক্লোজিং থেকে শুরু করে ডে টু ডে ইউজ, নর্মাল ইউজে কোনো রকম ল্যাগিংয়ের দেখা কিন্তু আপনারা নর্মালি দেখতে পাবেন না। সো সব দিকে কিন্তু একটা এক্সট্রিম লেভেলের পারফরমেন্স কিন্তু আপনারা এই ফোনটিতে পেয়ে যাবেন সফটওয়্যার সেকশনে। কানেক্টিভিটি সেকশনে কথা বলতে গেলে এই ফোনটিতে আপনারা পাচ্ছেন ডুয়েল 4G, ডুয়েল 5G এবং আরও আছে ওয়াইফাই 6E, সাথে আছে ব্লুটুথ 5.2, NFC পাচ্ছেন। কোনো রকম FM রেডিও কিন্তু আপনারা এই ফোনটিতে পাচ্ছেন না এবং কোনো রকম নোটিফিকেশন লাইট নাই এবং কোনো রকম 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক কিন্তু আপনারা পাচ্ছেন না। আর এই ফোনটিতে র্যাম সেকশনে ব্যবহার করা হয়েছে LPDDR5 র্যাম এবং স্টোরেজ টাইপে আপনারা পাচ্ছেন UFS 3.1। এবার আসি ফোনটির লুকস এবং ডিজাইনে। ফোনটির লুকস এবং ডিজাইনের কথা বলতে গেলে ফোনটার লুকটা কিন্তু ছিল সত্যি খুবই অসাধারণ, আমার কাছে পার্সোনালি কিন্তু খুবই ভালো মনে হয়েছে। যদিও ক্যামেরা লেআউটটা অ্যাকচুয়ালি খুবই বড় এবং এখানে অ্যাকচুয়ালি বড় হওয়ার কারণ আছে, এখানে অ্যাকচুয়ালি 1 ইঞ্চির সেন্সর ব্যবহার করা হয়েছে। যে সেন্সরটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে 1 ইঞ্চির সেন্সর। সো ক্যামেরা টপিকে আমরা নেক্সটে কথা বলছি, প্রথমে ডিজাইনটা নিয়ে কথা বলে নিই। সো এই ফোনটার ব্যাক পার্টে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ইকো লেদার ব্যাগ। সো লেদার ব্যাগ হওয়াতে কিন্তু ক্র্যাচ পড়ার সম্ভাবনা তেমন একটা নেই এবং হাতে নিয়েও সুন্দর একটা ফিল হয়। ইনহেল ফিলটা কিন্তু খুবই ভালো ছিল। তবে এটা কিন্তু একটা হেভি ফোন, মানে 225 গ্রাম ওজন কিন্তু এই ফোনটির, এবং এই ফোনটার থিকনেসও কিন্তু অনেকটাই বেশি, 9.1 মিলিমিটার। সো ফোনটা কেনার আগে অবশ্যই দেখে নেবেন। আর এই ফোনটার যে লুক এবং ডিজাইনটা সেটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো মনে হয়েছে। আর এই ফোনটির যে বডিটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ফ্রেমের। সো অ্যালুমিনিয়াম ফ্রেমের বডি হওয়ার কারণে বডিতে কিন্তু আপনারা অনেকগুলো অ্যান্টেনা লাইন দেখতে পাবেন। আর এই ফোনটিতে আরও থাকছে IP68 ডাস্ট অ্যান্ড ওয়াটার রিপ্লেসমেন্ট ডিজাইন, মানে এই ফোনটা যদি পানির মধ্যে বা ময়লার মধ্যেও পড়ে যায় তাহলে কোনো রকম সমস্যা হবে না। এই ফোনটা মোট আপনারা দুইটা কালারে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, একটা হচ্ছে ডার্ক কালার এবং একটা হচ্ছে ডার্ক গ্রিন কালার। অ্যাকচুয়ালি ডার্ক গ্রিন কালারটাই আমার কাছে খুবই ভালো মনে হয়েছে ব্ল্যাকের তুলনায়। ফোনটার ক্যামেরা লেআউটটা যেহেতু অনেকটা বড়, সো ক্যামেরা বামটাও কিন্তু অনেকটাই বড় ছিল। অ্যাকচুয়ালি ডেস্কের উপরে রাখলে কিন্তু অনেকটাই উঁচু হয়ে থাকে। তো এই ফোনটা কেনার আগেও কিন্তু অবশ্যই দেখে নেবেন, আপনাদের পার্সোনালি এটা পছন্দ নাও হতে পারে। আর ফোনটা কিন্তু খুবই ভারী। ফোনটির বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে ফোনটিতে রাইট সাইডে পাচ্ছেন আপনার একটি পাওয়ার বাটন এবং পাওয়ার বাটনের উপরে থাকছে একটি ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। ফোনটির নিচে পাচ্ছেন আপনার একটি সিম ট্রে, যেটি ছিল হচ্ছে ডুয়েল ন্যানো সিম ট্রে, মানে আপনারা দুইটা ন্যানো সিম ব্যবহার করতে পারবেন। কোনো রকম মেমোরি কার্ড কিন্তু এখানে আপনারা ইউজ করতে পারবেন না। এরপরে থাকছে একটি মেইন মাইক্রোফোন, এরপরে থাকছে একটি টাইপ সি পোর্ট এবং একটি মেইন স্পিকার। ফোনটির উপরে থাকছে একটি সেকেন্ডারি স্পিকার, একটি এয়ার ব্লাস্টার এবং একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। এবার আসি ফোনটির ক্যামেরা সেকশনে। সো এই ফোনটিতে পেছনে বা রিয়ার সাইডে
সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 50.3 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটা 1 ইঞ্চি সেন্সর, এবং এই ক্যামেরাটিতে আপনারা ওআইএস এর সুবিধাটাও পাচ্ছেন। এরপরে থাকছে একটি 48 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স, যেটিতে আপনারা 5x পর্যন্ত অপটিক্যাল জুম পাবেন, যার অ্যাপারচার ছিল 4.1, এবং 50.3 মেগাপিক্সেলের যে ক্যামেরাটি ছিল ওইটার অ্যাপারচার কিন্তু ছিল 1.9। এরপরে লাস্ট যে ক্যামেরাটা পাচ্ছেন সেটা হচ্ছে 48 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা, যেটার অ্যাপারচার হচ্ছে f2.2, এবং এই ক্যামেরাটি দিয়ে আপনারা 3D ছবিও তুলতে পারবেন। মানে আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে আপনারা আলট্রা ওয়াইড ছবির সাথে সাথে কিন্তু 3D ছবিও তুলতে পারবেন। এবং ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে আপনারা পাচ্ছেন 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার অ্যাপারচার f2.4। সো ফোনটির যে মেইন ক্যামেরা, এটা দিয়ে আপনারা 8K-তে 24 fps-এ ভিডিও রেকর্ড করতে পারবেন, 8K-তে 4K-তে 30 এবং 60 fps-এ ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং 1080p-তে 30, 60, 120 এবং 240 fps-এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং সবগুলো ক্যামেরাতেই কিন্তু আপনারা EIS এর সুবিধাটা পাচ্ছেন, মানে ইলেকট্রনিক্স ইমেজ স্টেবিলাইজেশনের সুবিধাটা কিন্তু আপনারা সবগুলো ক্যামেরাতেই পেয়ে যাচ্ছেন। আর ফোনটির যে সেলফি ক্যামেরা, এটা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p-তে ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির রিয়ার সাইডে ক্যামেরা বা মেইন ক্যামেরা যেটি, এটা দিয়ে আপনারা ডলবি ভিশনে 4K এবং 1080p রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন ডলবি ভিশনে। সো ক্যামেরা কোয়ালিটির কথা বলতে গেলে মেইন যে ক্যামেরাটা, এটা কিন্তু বড় একটা সেন্সর, সো এটা থেকে কিন্তু খুবই ভালো লেভেলের একটা পারফরমেন্স কিন্তু আপনারা পাবেন। এক কথায় বলা যায় এটা ডিএসএলআর ছোটোখাটো ডিএসএলআর বলা যায়। সো ক্যামেরার পারফরমেন্স ছিল খুবই ভালো, যত সবগুলো থেকেই কিন্তু ডিটেলস পাওয়া গেছে খুবই ভালো। অনেক 120x পর্যন্ত জুম কিন্তু করা যায়, যদিও এটা অ্যাকচুয়ালি 120 পর্যন্ত জুম করে যদি কোনো ছবি তোলেন সেটা ইউজলেস ছাড়া আর কিছুই না। মোটামুটি 50 বা 60 পর্যন্ত আপনারা যতগুলো ছবি তুলবেন মানে জুম করে ততগুলো ভালো ছিল। এবং টেলিফটো লেন্সের পারফরমেন্সও কিন্তু খুবই ভালো ছিল, 5x পর্যন্ত অপটিক্যাল জুম পাবেন, প্লাস ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রেও কিন্তু এখানে আপনারা ওআইএস এর সুবিধাটা পেয়ে যাচ্ছেন। আর 48 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, এই ক্যামেরার কোয়ালিটিতেও খুবই ভালো ছিল, যতগুলো ছবি তোলা গেছে সবগুলো থেকে কিন্তু ডিটেলস খুবই ভালো পেয়েছি। সো ছবির স্যাম্পল এবং ভিডিওর স্যাম্পল আপনাদেরকে দিয়ে দিচ্ছি, দেখে নিলে বুঝতে পারবেন যে ক্যামেরাটা কতটা ভালো লেভেল পারফরমেন্স করছিল। সো এক কথায় বলতে গেলে অ্যাকচুয়ালি এই ফোনটা ক্যামেরা ফোন বলা যায়, কারণ এই ফোনটাতে যে ক্যামেরাগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো ছিল একদম মার্ভেলাস টাইপের, একদম ফার্স্ট ক্লাস লেভেলের ক্যামেরা। সো ক্যামেরার ক্ষেত্রে এখানে কিন্তু কোনো রকম কমপ্লেইন নাই। সো সবগুলা বিষয়ে তো কথা বললাম, এবার আসি ফোনটির ভালো দিক এবং খারাপ দিকে। ভালো দিকের কথা বলতে গেলে এখানে কিন্তু ভালো লেভেলের একটা প্রসেসর পাচ্ছেন, ডিসপ্লেটা খুবই ভালো পাচ্ছেন, ক্যামেরাটাও কিন্তু খুবই ভালো, ডুয়েল স্টেরিও স্পিকার পাচ্ছেন, 4860 mAh ব্যাটারি পাচ্ছেন। সব দিক বিবেচনায় কিন্তু খুবই ভালো লেভেলের একটা ফোনই এটা। তবে খারাপ দিকের কথা বলতে গেলে এটা হচ্ছে একটা হেভি ফোন, প্লাস ক্যামেরা যে লেআউটটা এটা অনেক বড়, অনেকেই কিন্তু এটা পছন্দ করবে না। প্লাস 1 ইঞ্চি সেন্সর দেওয়া হয়েছে, এটা খুবই একটা ভালো দিক। প্লাস এখানে কিন্তু আপনারা শুধুমাত্র 67 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধাটা পাচ্ছেন। সো এর থেকে আমরা লাস্ট ইয়ারে দেখেছি 120 ওয়াটের চার্জারের সুবিধাটা কিন্তু অন্যান্য ফোনে দেওয়া হয়েছে। সো এই ফোনটাতে 120 ওয়াটের চার্জারের সুবিধাটা দিলে আমার মনে হয় খুব ভালো হতো। প্লাস প্রাইজের দিকের কথা বলতে গেলে প্রাইসটা কিন্তু আমার কাছে খুবই বেশি মনে হয়েছে। এটা যদি বাংলাদেশের বাজারে অ্যাকচুয়ালি 85 বা 95 হাজার টাকা বা 1 লাখ টাকার ভেতরেও আসে তাহলে কিন্তু মানুষ এটা নেবে না। এটা যদি 60 বা 70 বা 75 হাজার টাকার ভেতরে থাকতো, 70-75 হাজার টাকার ভেতরে থাকলে আমার মনে হয় মোটামুটি ভালো লেভেলের একটা ডিল হতে পারতো। সো এই ফোনটার প্রাইসটা কিন্তু খুবই বেশি। সো কেনার আগে অবশ্যই দেখে নেবেন, কারণ ফোনটা কিন্তু খুবই ভারী এবং ক্যামেরা লেআউটটাও খুবই বড়। সো সব কিছু বিবেচনা করে এবার আপনারা ফোনটা কিনবেন কি কিনবেন না সেটা পার্সোনালি আপনাদের ব্যাপার। সো এই ফোনটা বাংলাদেশে সাথে সাথে আমরা পোস্ট করে জানিয়ে দেবো। সো এই ছিল আজকের মতো। সো ভালো থাকবেন সবাই, আর আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।